আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব। ম্যাথ চ্যাপ্টার, সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আরেকটা ম্যাথ করব। সো দেখি এটা কীভাবে হয়েছে। এখানে এগুলো আমাদের হলো যায় ইনফরমেশান দেওয়া আছে আর কি বলছে। এখানে আমাদের ইনফরমেশানগুলো কী আছে আমরা সেগুলো যদি একটু দেখি। এখানে দেওয়া আছে ক্যাশ দেওয়া আছে 90,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে 1,66,000 টাকা। এরপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেওয়া আছে 3 লাখ টাকা। এরপরে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 32,68,000 টাকা। এরপরে প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে 38,000 টাকা। স্টোর ইকুইপমেন্ট দেওয়া আছে 8 লাখ টাকা। এরপরে ড্রয়িংস দেওয়া আছে 2,20,000 টাকা। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স দেওয়া আছে 1,50,000 টাকা। এরপরে সেলস ডিসকাউন্ট দেওয়া আছে 72,000 টাকা। এরপরে পেইড আউট দেওয়া আছে 75,000 টাকা। এরপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেওয়া আছে 1,55,000 টাকা। এরপরে রেন্ট এক্সপেন্স দেওয়া আছে 2 লাখ টাকা। এরপরে স্যালারিজ এক্সপেন্স দেওয়া আছে 3,95,000 টাকা। এরপরে জেনারেল এক্সপেন্স দেওয়া আছে 1,65,000 টাকা। এরপরে ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে 2,000 টাকা। প্যাটেন্ট দেওয়া আছে 4,000 টাকা। এরপরে ল্যান্ড ফর সেল দেওয়া আছে 5 লাখ টাকা। এরপরে ল্যান্ড ফর অপারেশনাল পারপাস দেওয়া আছে 5 লাখ টাকা। এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন স্টোর ইকুইপমেন্ট দেওয়া আছে 1,70,000 টাকা। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে 1,90,000 টাকা। এরপরে ক্যাপিটাল দেওয়া আছে 9 লাখ টাকা। সেলস দেওয়া আছে 48,30,000 টাকা। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে 4,000 টাকা। এরপরে গেইন অন সেল অফ ইকুইপমেন্ট দেওয়া আছে 2,000 টাকা। এরপরে বন্ড পেয়েবল দেওয়া আছে 10,04,000 টাকা। বাইরে আচ্ছা, এখন কথা হলো এই ম্যাথটার মধ্যে আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। কি নেই? অ্যাডজাস্টমেন্ট নাই। এই ম্যাথটা আমাদের করা লাগবে। এটাতে আমাদের চাইছে হলো ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট করার জন্য এটা বলছে আর কি। এখন আমরা এখানে কয়েকটা নতুন ওয়ার্ড আছে, সেগুলো কোন জায়গায় যাবে সেগুলো একটু বলে নেই। সো এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, সেটা তো আমাদের ইয়েতে যাবে আর কি, ইনকাম স্টেটমেন্টে যাবে। এরপরে হলো আর নতুন কে আছে, পেইড আউট, এটা হলো আমাদের অপারেটিং এক্সপেন্সে যাবে। এরপরে হলো জেনারেল এক্সপেন্স, এটাও আমাদের অপারেটিং এক্সপেন্সে যাবে। ইন্টারেস্ট এক্সপেন্স, এটা আমাদের নন অপারেটিং এক্সপেন্সে যাবে। প্যাটেন্ট, এটা হলো আমাদের ইনটানজিবল অ্যাসেট, এটা আমাদের ব্যালেন্স শিটে যাবে। আর ল্যান্ড ফর অপারেশনাল পারপাস, এটা আমাদের প্লান্ট অ্যাসেট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তো হলো আমাদের বিপরীত সম্পদ। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, এটা হলো আমাদের চলতি দায়। এরপরে গেইন অন সেল অফ ইকুইপমেন্ট, এটা হলো আমাদের নন অপারেটিং ইনকাম। গেইন অন সেল অফ ইকুইপমেন্ট অর্থাৎ ইকুইপমেন্ট যন্ত্রপাতি বিক্রয়জনিত মুনাফা, এটা হলো আমাদের নন অপারেটিং ইনকাম। এরপরে বন্ড পেয়েবল, এটা হলো দীর্ঘমেয়াদী লং টার্ম লাইবিলিটিস। এখন আসে আমরা ইনকাম স্টেটমেন্ট শুরু করি। এই অ্যাডজাস্টমেন্টগুলো আমি ভুলে আরেকটা থেকে উঠাই ফেলছি। আমি মনে করছি এইগুলো আসলে এগুলো না। এই ম্যাথটার মধ্যে আমাদের অ্যাডজাস্টমেন্ট নেই আর কি। এখন আসি, আমরা ইনকাম স্টেটমেন্টে প্রথমে কোম্পানির নাম লিখবো MMR কোম্পানি। এরপরে ইনকাম স্টেটমেন্ট, এরপরে 31 ডিসেম্বর 2020। এখন আসি আমাদের কোশ্চেনে, আমাদের প্রথমে ইনকাম স্টেটমেন্টে প্রথমে আমাদেরকে নিট সেলস বের করা লাগে, রাইট? তো আমরা নিট সেলস বের করি। এখানে কীভাবে করা লাগবে, এখানে আমাদের সেলস কই দেওয়া আছে, সেলস দেওয়া আছে 48,30,000 টাকা। এখন সেলসের সাথে আমাদের যোগ বিয়োগ হয় কোনগুলো? সেলসের সাথে আনরেকর্ডেড সেলস যোগ হয়। যেহেতু এই ম্যাথের মধ্যে আমাদের অ্যাডজাস্টমেন্ট নাই, তার মানে এখানে আনরেকর্ডেড থাকবে না। তো এরপর আমরা দেখি কোনো ডিসকাউন্ট আছে কিনা, সেলস ডিসকাউন্ট বা সেলস রিটার্ন, এরকম কিছু আছে কিনা আমরা খুঁজে দেখি। এই যে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স দেওয়া আছে 1,50,000 টাকা। সো এটা বাদ যাবে। এরপরে সেলস ডিসকাউন্ট বাদ যাবে 72,000 টাকা। তাইলে আমরা সেলস থেকে সেলস 48,30,000 থেকে সেলস রিটার্ন বাদ দেবো 1,50,000 টাকা। এরপরে সেলস ডিসকাউন্ট বাদ দেবো 72,000 টাকা। থাকবে কত? 46,80,000 টাকা থাকবে। এখন আমাদের এইটা থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়া লাগবে না। আমরা যদি এই কোশ্চেনটাতে দেখি,
আচ্ছা, এখানে এই মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা আমাদের সরাসরি এন্ডিং ইনভেন্টরি ভাবতে হবে। কি এন্ডিং ইনভেন্টরি? আর এন্ডিং ইনভেন্টরি কোথায় যাবে? আমাদের ইয়েতে যাবে, এটা হলো ব্যালেন্স শিটে যাবে, সরাসরি ব্যালেন্স শিটে চলতি সম্পদে বা কারেন্ট অ্যাসেটে যাবে। আমরা যদি দেখি কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের করে, পার্সেস, ওপেনিং ইনভেন্টরি, এরপরে পার্সেস, এরপরে মাইনাস পার্সেস ডিসকাউন্ট, এরপরে যোগ আনরেকর্ডেড পার্সেস, এরপরে মাইনাস পার্সেস রিটার্নেড অ্যালাউন্স, এগুলো থাকে। কিন্তু আমরা যদি দেখি এখানে পার্সেস বলতে কিছু আছে কিনা, এখানে পার্সেস নাই, সেলস ছিল, আমরা সেলসের সাথে যোগ বিয়োগ করছি এগুলো, কিন্তু পার্সেস নাই। এখানে সরাসরি কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। আমরা জানি যে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা এখন কি করব? লেস, অর্থাৎ লেস করব কস্ট অফ গুডস সোল্ড। এটা তো আমাদেরকে বের করা লাগে, কিন্তু এখানে সরাসরি ওরা দিয়ে দিছে, যার কারণে পার্সেসও নাই কিংবা ইয়েও নাই, সরাসরি যেহেতু দিয়ে দিছে, সো আমরা এটাই লিখে ফেলবো, কস্ট অফ গুডস সোল্ড 32,68,000 টাকা। এই যে, তাহলে আমরা বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের লস লেস করবো আর কি, কস্ট অফ গুডস সোল্ড 32,68,000, এটা থেকে এটা বিয়োগ করলে আসে 13,40,000 টাকা। তাহলে এই 13,40,000 হলো আমাদের গ্রস প্রফিট। এখন আমাদের অপারেটিং এক্সপেন্স খুঁজতে হবে। অপারেটিং এক্সপেন্সে আমাদের দুইটা ধাপ আছে, একটা হলো সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, আর একটা হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। এখন আসি সেলিংয়ের মধ্যে কোনগুলো যায়, এরপরে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে কোনগুলো যায়, সেগুলো আমরা দ্বিতীয় ক্লাসে দেখছিলাম কোন কোন উপাদানগুলো যায়। এখন সেগুলো আমরা দেখি। এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আর ফ্রেট আউট আছে। এই যে ফ্রেট আউট, এটা হলো আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যাবে। এরপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 1,55,000 টাকা, এটাও আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যাবে। আর রেন্ট এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স, এরপরে জেনারেল এক্সপেন্স, এগুলো যাবে হলো আমাদের ইয়ের মধ্যে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে। এরপরে ইন্টারেস্ট এক্সপেন্স 2,000 আছে, এটা হলো আমাদের নন অপারেটিং এক্সপেন্স। এরপরে আর কিছু আছে কিনা এখানে, এই যে গেইন অন সেল অফ ইকুইপমেন্ট, এটা হলো আমাদের নন অপারেটিং ইনকাম 2,000 টাকা। তো এই কয়টাই আছে। এখন আমরা দেখি এখানে এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হলো 1,55,000 টাকা, আমরা যেটা বললাম। প্রিট আউট আছে 75,000 টাকা, এটা লিখলাম। এরপর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে রেন্ট এক্সপেন্স আছে 2 লাখ, স্যালারিজ এক্সপেন্স আছে 3,95,000 টাকা, এরপরে জেনারেল এক্সপেন্স আছে 1,65,000 টাকা। এটা হলো আমাদের অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে এখানে আমাদের বলছে যে গ্রস প্রফিট থেকে লেস করতে হবে, অর্থাৎ মোট মুনাফা মাইনাস হলো পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়ের দুইটা ধাপ আমরা বিয়োগ করে দেব, করলে আমাদের অপারেটিং ইনকাম আসবে 3,50,000 টাকা আসবে। অর্থাৎ এই 13,40,000 থেকে আমরা 9,90,000 টাকা বাদ দেবো, এগুলো যোগ করে বাদ দেবো, বাদ দিলে আমাদের 3,50,000 টাকা আসে। এরপরে আমরা বলছিলাম নন অপারেটিং ইনকাম যোগ হয়, এরপরে লেস হয় নন অপারেটিং এক্সপেন্স। তাহলে আমরা অ্যাড নন অপারেটিং ইনকাম একটা পাইছি, সেটা হলো গেইন অন সেল অফ ইকুইপমেন্ট 2,000 টাকা, সেটা আমরা লিখলাম। এরপরে লেস নন অপারেটিং এক্সপেন্স, এটা আমরা এখানে একটা পাইছি ইন্টারেস্ট এক্সপেন্স 2,000 টাকা, এটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমাদের আসে 3,50,000 টাকা। তাহলে নেট ইনকাম হলো আমাদের কত? 3,50,000 টাকা। এখন আসি ক্লাসিফাইড ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট করতে বলছে আমাদের। ব্যালেন্স শিটে আমাদের অ্যাসেট আসবে, কি আসবে? কারেন্ট অ্যাসেট আসবে, এরপরে হলো প্লান্ট অ্যাসেট আসবে, এরপরে হলো আমাদের যদি ইনভেস্টমেন্ট থাকে ইনভেস্টমেন্ট আসবে, এরপরে যদি আমাদের ইয়ে থাকে ইনট্যানজিবল অ্যাসেট থাকে সেগুলো আসবে, এরপরে হলো আমাদের দায়যোগ মালিকানা সত্ত্ব আসবে, এগুলো আসবে আর কি। এখন আসি আমরা দেখি আমাদের সম্পদের মধ্যে কোনগুলো যাবে এখানে। তাহলে আমাদের অ্যাসেটের মধ্যে প্রথমে যাবে চলতি সম্পদ, রাইট? কারেন্ট অ্যাসেট, আমরা কারেন্ট অ্যাসেট যদি দেখি, এখানে ক্যাশ আছে 90,000 টাকা, লিখলাম 90,000। কারেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল আছে 1,66,000 টাকা, এটা লিখবো। এরপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো, এটা হলো এন্ডিং ইনভেন্টরি, এটা হলো চলতি সম্পদ 3 লাখ টাকা। এরপরে আমরা যদি দেখি প্রিপেড ইন্স্যুরেন্স আছে 38,000 টাকা, এটা লিখবো। এরপরে হলো আমাদের চলতি সম্পদ আর কিছু আছে কিনা সেটা দেখি। ল্যান্ড ফর সেল, এটাও হলো আমাদের চলতি সম্পদ 5 লাখ টাকা। ল্যান্ড ফর সেল, এটা হলো চলতি সম্পদ। এরপরে আমরা যদি দেখি আর কিছু আছে কিনা,
এখানে আমাদের এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যখন আমরা স্টোর ইকুইপমেন্ট বলছি, কিন্তু এই স্টোর ইকুইপমেন্ট দেওয়া আছে কত 8 লাখ, এটা থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1,70,000 টাকা বাদ দিয়ে তারপরে আমাদেরকে ইয়েতে লিখতে হবে, কারেন্ট অ্যাসেটে লিখতে হবে। এখন আমরা দেখি একটু কারেন্ট অ্যাসেটটা। এই যে কারেন্ট অ্যাসেট, ক্যাশ আমরা লিখলাম 90,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল লিখলাম 1,66,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখলাম 3 লাখ টাকা, প্রিপেড ইন্স্যুরেন্স লিখলাম আমরা 38,000 টাকা। এরপরে হলো ল্যান্ড ফর সেল হলো আমাদের 5 লাখ টাকা। এটা হলো আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট হলো 10,94,000 টাকা। এখন আসি প্লান্ট অ্যাসেট আমাদের কী কী আছে। প্লান্ট অ্যাসেট যদি আমরা দেখি, এখানে প্লান্ট অ্যাসেট মানে হলো আমাদের স্থায়ী সম্পদ যেগুলো। স্টোর ইকুইপমেন্ট আছে 8 লাখ, এটা থেকে বাদ দিতে হবে ডেপ্রিসিয়েশন 1,70,000 টাকা। এরপরে হলো আর কোনো প্লান্ট অ্যাসেট আছে কিনা, এই যে ল্যান্ড ফর অপারেশনাল পারপাস, এটা হলো 5 লাখ টাকা, এটা হলো আমাদের স্থায়ী সম্পদ বা প্লান্ট অ্যাসেট। আর কোনো প্লান্ট অ্যাসেট আছে কিনা এখানে, সো আর কোনো প্লান্ট অ্যাসেট নেই। সো আমরা যদি দেখি এখানে, এই যে আমাদের এখানে আমরা স্টোর ইকুইপমেন্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে 6,30,000 টাকা হয়েছে। এরপরে ল্যান্ড ফর অপারেশনাল পারপাস 5 লাখ, তাহলে আমাদের হলো 11,30,000 টাকা। এরপরে ইনট্যাঞ্জিবল অ্যাসেট একটা আছে আমাদের, সেটা হলো প্যাটেন্ট, ট্রেডমার্ক, এরপরে কপিরাইট, এগুলো যদি থাকে এটা ধরতে হবে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তাহলে এই যে আমাদের এখানে প্যাটেন্ট আছে একটা, এই যে 4,000 টাকা, এটা হলো আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেট, অস্পর্শনীয় সম্পদ। সো এটা আমরা এখানে 4,000 টাকা লিখব। তাহলে আমরা এখানে আমাদের টোটাল অ্যাসেট পেয়ে গেলাম। টোটাল অ্যাসেট আমরা সবগুলো যোগ করার পরে 22,28,000 টাকা আসছে। এখন আসি এল প্লাস ওই। প্রথমে আমাদের আসবে কারেন্ট লাইবিলিটিস অর্থাৎ চলতি দায়, এরপরে লং টার্ম লাইবিলিটিস, এরপরে হলো মালিকানা সত্ত্ব। এখন আমরা দেখি এখানে কি কি আছে। এখানে যদি দেখি আমরা এখানে কারেন্ট লাইবিলিটিস যদি আমরা দেখি, আমরা কোশ্চেন থেকে বের করলে তারপর আমাদের জন্য ইজি হবে আর কি। এখানে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল আছে 1,90,000 টাকা, এটা আমাদের জন্য দায়। এরপরে হলো ফ্যাট কারেন্ট অ্যাসেট 4,000 টাকা, এটা হলো আমাদের জন্য চলতি দায়, আর কোনো চলতি দায় এখানে নাই। এরপরে স্থায়ী দায় বা স্থায়ী দায় হয় না, দায় হয় লং টার্ম। তো লং টার্ম লাইবিলিটিস হলো বন্ড পেয়েবল অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় হলো বন্ড পেয়েবল হলো 10,04,000 টাকা। তো এগুলো আমরা যোগ করে দেবো এখানে। এই যে কারেন্ট অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 1,90,000 টাকা, ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে 4,000 টাকা, তাহলে 1,94,000 টাকা লিখলাম। এরপরে লং টার্ম লাইবিলিটিস হলো বন্ড পেয়েবল 10,04,000 টাকা লিখলাম। এখন আসে ওই কীভাবে বের করব, ক্যাপিটাল যোগ নিট ইনকাম মাইনাস ড্রয়িংস। এখন আমাদের ক্যাপিটাল আছে কিনা দেখতে হবে, ক্যাপিটাল আছে এই যে 9 লাখ টাকা। এখন এটার সাথে আমাদের নিট ইনকাম আমরা যেটা বের করছি এটা যোগ হবে। এখানে নিট ইনকাম আমরা কত বের করছিলাম, 3,50,000 টাকা। আর এখন এখানে আমাদের ড্রয়িংস আছে, এই যে উত্তোলন, এটা বাদ দিতে হবে 2,20,000 টাকা বাদ দেবো আমরা। তাহলে ওপেনিং ক্যাপিটাল আমাদের হলো 9 লাখ টাকা, এরপরে যোগ হলো নিট ইনকাম হলো 3,50,000 টাকা, এরপর ড্রয়িংস হলো 2,20,000 টাকা আমরা লিখলাম। সো যোগ বিয়োগ করার পরে আমাদের আসলে 10,30,000 টাকা। এখন আমাদের কারেন্ট অ্যাসেট, এরপরে লং টার্ম লাইবিলিটিজ, এরপরে ওই ওনার সিকিউরিটি আর কি, এগুলো সবগুলো যোগ করলে হয় 22,28,000 টাকা। তো এখানেও 22,28,000 টাকা, এখানেও 22,28,000 টাকা। আমাদের দুইটা সমান হয়ে গেছে। যদি দুইটা আমাদের সমান হয়ে যায় তাহলে বুঝতে হবে ম্যাথ হয়েছে, আর যদি দুইটা সমান না হয় তাহলে বুঝতে হবে কোনো জায়গায় ভুল হয়েছে। সো এভাবে ম্যাথগুলো করলে আমাদের জন্য ইজি হবে, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি ভালো হবে আর কি। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও কেউ বুঝতে না পারলে কোনো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।